24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর ইন্দোনেশিয়ায় বসতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। আর এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে অনেক আগেই। তবে এবার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বিদেশি ক্লাবে খেলা অরিজিন ফুটবলারদের সময় মতো পাওয়া। কারণ 21 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত থাকছে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো, কিন্তু আসিয়ান কাপ চলাকালীনও বেশ কয়েকজন ফুটবলারের ক্লাব ম্যাচ রয়েছে। হামজা চৌধুরীর কথাই ধরা যাক, পুরো সেপ্টেম্বর জুড়েই লেস্টার সিটি এর ব্যস্ত সূচি। আসিয়ান কাপ চলাকালীনও 23 ও 26 সেপ্টেম্বর ম্যাচ রয়েছে হামজার ক্লাবের। এরপর 3 অক্টোবরও ম্যাচ আছে তার ক্লাবের। অর্থাৎ জাতীয় দলের হয়ে আসিয়ান কাপ খেলতে হলে ক্লাবের সঙ্গে সমন্বয় করেই হামজাকে আগেভাগে ছাড়িয়ে আনতে হবে বাংলাদেশকে। একই পরিস্থিতি সমিত সোমের ক্ষেত্রেও। তার ক্লাবের 20 ও 26 সেপ্টেম্বর ম্যাচ রয়েছে। এরপর 1 ও 3 অক্টোবরও মাঠে নামার কথা রয়েছে সমিতের ক্লাবের। ফিফা উইন্ডো শুরু হওয়ায় 21 সেপ্টেম্বরের পর জাতীয় দলের জন্য সমিতকে পাওয়ার সুযোগ থাকবে, কিন্তু 24 সেপ্টেম্বর থেকেই আসিয়ান কাপ শুরু হওয়ায় সময়ের ব্যবধানটা খুবই কম। ফারহান আলী ওয়াহিদের ক্ষেত্রেও একই চ্যালেঞ্জ। বোরহাম উডের হয়ে 23, 26 ও 29 সেপ্টেম্বর ম্যাচ রয়েছে এই উইঙ্গারের। এরপর 3 ও 9 অক্টোবরও ম্যাচ আছে ফারহানের ক্লাবের। তাই আসিয়ান কাপের জন্য ফারহানকে পেতে হলে ফিফা উইন্ডো এর পাশাপাশি ক্লাবের সঙ্গেও আগে ভাগে সমঝোতা করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ফাহমিদুল ইসলামের ক্লাবের সেপ্টেম্বরের পূর্ণসূচি এখনও পরিষ্কারভাবে পাওয়া যায়নি, তবে ক্যাম্পের শুরু থেকেই তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। জায়ান হাকিমের ক্লাবেরও ম্যাচ রয়েছে আসিয়ান কাপের সময়। 25 সেপ্টেম্বরের পর অক্টোবরেও ম্যাচ রয়েছে তার ক্লাবের। ফলে তাকেও জাতীয় দলের ক্যাম্পে কবে যোগ দেওয়া সম্ভব হবে সেটি নির্ভর করবে ক্লাবের সঙ্গে সমন্বয়ের উপর। আরও একজনকে বিবেচনায় রাখা হতে পারে কিউবা মিচেল। তার ক্লাবের 22 ও 29 সেপ্টেম্বর ম্যাচ রয়েছে, অর্থাৎ আসিয়ান কাপ চলাকালীন কিউবার ক্লাবের ব্যস্ততাও থাকবে। তবে বাংলাদেশের জন্য এইখানে রয়েছে একটি সুযোগ। 31 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত কিউবার ক্লাবের কোনো ম্যাচ নেই। এই সময় ক্লাবের সঙ্গে আলোচনা করে কিউবাকে জাতীয় দলের ক্যাম্পে আগে ভাগে নিয়ে আসার চেষ্টা করতে পারে বাংলাদেশ। এদিকে ইউসুফ আহমেদ ইতিমধ্যে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন, ফলে ক্যাম্পের শুরু থেকেই ইউসুফকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাসপোর্ট হয়ে গেলে গোলরক্ষক সাইফ কেরাওয়ালাকেও ক্যাম্পের শুরুর দিক থেকেই পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশে আগে থেকেই চলে আসতে পারেন সুকি ইতোফুসা। বাংলাদেশের ক্লাব ফর্টিজ এফসিতে যোগ দেওয়া এই জাপানি বংশোদ্ভূত ফুটবলারের বাংলাদেশি পাসপোর্টের প্রক্রিয়া চলমান। পাসপোর্ট হয়ে গেলেই বাংলাদেশে এসে ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারবেন তিনি। শুধু সিনিয়র দলের সম্ভাব্য নতুন মুখী নয়, অনূর্ধ্ব 20 দল থেকেও দুজনকে বিবেচনায় রাখা হতে পারে আসিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে। ইংল্যান্ড ভিত্তিক অ্যাডাম আব্বাস এবং মাহি খানও থাকতে পারেন আলোচনায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন, বিদেশি ক্লাবের ব্যস্ত সূচির মধ্যেও হামজা, সমিত, ফারহানদের কতটা আগে ভাগে পাওয়া যাবে। ফিফা উইন্ডো শুরু 21 সেপ্টেম্বর, আর আসিয়ান কাপ শুরু তার মাত্র 3 দিন পর 24 সেপ্টেম্বর। ফিফা উইন্ডোতে জাতীয় দলের খেলা থাকলে ক্লাবগুলো ছাড়তে বাধ্য। সেক্ষেত্রে আসিয়ান কাপে খেলতে অসুবিধা হওয়ার কথা নয় অরিজিন ফুটবলারদের। তবে ক্যাম্পের শুরুর দিক থেকে বেশিরভাগ অরিজিন ফুটবলারকে পাওয়া যাবে না, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় ক্লাবগুলোর সঙ্গে আগে ভাগে সমঝোতাই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর আসিয়ান কাপে বাংলাদেশের মিশন, আর সেই মিশনে অরিজিন ফুটবলারদের উপস্থিতি কতটা শক্তিশালী হবে তার উত্তর মিলবে ক্যাম্প শুরুর পরই। বাংলাদেশে অরিজিন ফুটবলারদের আগমনের হিড়িকে আলোচনায় একজন মাত্র গোলরক্ষক, সাইফ কেরাওয়ালা। তাকে নিয়ে এখনই বাফুফে সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিভিন্ন সূত্র বলছে ইতিমধ্যেই জন্ম সনদের কাজ শেষ হয়েছে এই গোলরক্ষকের। 2-1 দিনের মধ্যেই পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দিবেন তিনি। এই সবই এখনও গুঞ্জনের পর্যায়ে আছে। তবে স্টার প্লে দেখতে চায় কেরাওয়ালাকে নিয়ে কেন এত আলোচনা। এই গোলরক্ষক বাংলাদেশের হয়ে খেলতে এলে কতটুকু লাভবান হবে লাল সবুজের দেশ। সাইফ কেরাওয়ালা 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার একজন গোলরক্ষক। তার সবচেয়ে শক্তির জায়গা এটি। হাইটের কারণে সেট পিসগুলোতে বেশ ভালো করেন তিনি। শুধু তাই নয়,
বর্তমান জাতীয় দলের গোলরক্ষক মিতুল মার্মা কিংবা আলোচনায় থাকা আনিসুর রহমান জিকোর থেকেও এই দিক থেকে এগিয়ে থাকবেন সাইফ কেরাওয়ালা। জিকো এবং মিতুল মার্মার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চির মতন। গোলবারের নিচে উচ্চতা সবসময় আশীর্বাদ, সেটি সবারই জানা। তবে সাইফ পিছিয়ে থাকবেন অন্য জায়গায়, জাতীয় দলে না খেলার অভিজ্ঞতায়। শুধু জাতীয় দল নয়, বড় মঞ্চে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই এই গোলরক্ষকের। তবে আছে পজিটিভ দিকও। গোলবারের নিচে দাঁড়িয়ে থাকায় শুধু সাইফের কাজ নয়, বল পায়ে আছে দক্ষতা এবং চাপের মুখে পাস দিয়ে খেলা চালিয়ে নেওয়ার সক্ষমতা। এক সিজনে মিডফিল্ডার হিসেবে খেলা সাইফ আক্রমণের সূত্রও তৈরি করে দিতে পারেন। 1997 সালের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বেলভিউয়ে জন্ম সাইফের। গোলরক্ষক হিসেবে তার যাত্রা শুরু হয় স্টেট সাইড এফসি ও সেটেল সাউন্ডার্স একাডেমি দিয়ে। পরবর্তীতে ইউনিভার্সিটি অব ওয়াশিংটন হাস্কিস, সিয়েটেল সাউন্ডার্স 2 ও টাকোমা ডিফেন্সের মতো দলে খেলেছেন তিনি। বর্তমানে তার নাম ওয়াশিংটন অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত। সাইফের বাবা বাংলাদেশে জন্মেছেন, ফলে প্রয়োজনীয় বাংলাদেশি নথিপত্র ও ফিফা এর প্রযোজ্য নিয়ম পূরণ করতে পারলে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে এই গোলরক্ষকের। তবে সাইফকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তার বর্তমান ম্যাচ প্র্যাকটিস। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত উচ্চ পর্যায়ের পেশাদার লিগে খেলার প্রমাণ খুবই সীমিত। তাই পুরনো কলেজ ও যুব ফুটবলের পারফরমেন্স দিয়ে তাকে সরাসরি জাতীয় দলের জন্য প্রস্তুত গোলরক্ষক বলা এখনই কঠিন। তারপরও বাংলাদেশের গোলবারে বিকল্প বাড়ানোর কথা ভাবলে সাইফ কেরাওয়ালাকে নজরে রাখা যেতে পারে। জিকো কিংবা মিতুল মার্মার সঙ্গে সরাসরি তুলনায় যাওয়ার আগে প্রয়োজন হবে তার বর্তমান ফিটনেস, ম্যাচ শার্পনেস, শট স্টপিং, ক্রস সামলানো এবং 1x1 দক্ষতা যাচাই করা। আরও এক ঝাঁক অরিজিন ফুটবলার আসছে বাংলাদেশে। এই তালিকায় আছেন 8 অরিজিন ফুটবলার, যার মধ্যে 5 জনের আশা ইতিমধ্যেই চূড়ান্ত। 3 জন আছেন সিরিয়ালে, যাদের সাথে মূলত যোগাযোগ চলছে। সব ঠিকঠাক থাকলে বাকি 3 জনকেও দেখা যাবে লাল সবুজের জার্সিতে। ধাপে ধাপে এগোনো যাক। ফারহান আলী ওয়াহিদ আর ইউসুফ আহমেদ বাংলাদেশের পাসপোর্ট বুঝে পেয়েছেন, এই খবর ইতিমধ্যে সবারই জানা। জায়ান হাকিমকে নিয়েও কাজ করছে বাফুফে। দ্রুত সময়ের মধ্যে জায়ানের পাসপোর্টের কাজেও হাত দেবে ফুটবল ফেডারেশন। এই 3 জনের মধ্যে 2 জনের সেপ্টেম্বর উইন্ডোতে আসা নিশ্চিত। বাকি একজন, সেই একজনটাকে যিনি সেপ্টেম্বরে আসতে পারছেন না, তিনি আর কেউ নন, জায়ান হাকিম। বাফুফে চেষ্টা চালালেও অনেক কাগজ মিসিং থাকায় সময় লাগছে বেশি। সূত্র নিশ্চিত করেছে আসন্ন উইন্ডোতে এই ফরওয়ার্ডকে পাওয়া না গেলেও সাফে জায়ান হাকিমকে দেখা যাবে লাল সবুজ জার্সিতে। চলুন পরের 2 ফুটবলারে যাওয়া যাক। এশিয়া থেকে একজন ফুটবলার আসছেন, সেটা আগেই জানিয়েছিল স্টার প্লে। সেই ফুটবলারটি আর কেউ নন, আলোচিত সুকি ইতোফুসা। 5 জনের মধ্যে বাকি 2 জনকে নিয়েও হচ্ছে বেশ আলোচনা। বাফুফে থেকে নিশ্চিত না করলেও সূত্র বলছে সেপ্টেম্বরে আসার সম্ভাবনা রয়েছে সুকি ইতোফুসার। জাপানে জন্ম নেওয়া ইতোফুসার বাবা বাংলাদেশি। বাংলাদেশের হয়ে খেলতে জাপানের পাসপোর্ট ছাড়তেও রাজি আছেন এই ফুটবলার। মূলত তার বাবার আগ্রহেই সুকিকে বাংলাদেশের হয়ে খেলতে বেশি আগ্রহী করে তুলেছে। লেফট উইঙ্গার হিসেবে খেললেও মিডফিল্ডেও খেলার অভিজ্ঞতা আছে এই অরিজিন ফুটবলারের। জোর গুঞ্জন শোনা যাচ্ছে ইউনাইটেড স্টেটসের সাইফ কেরাওয়ালাকে নিয়ে। তবে তার বিষয়ে বাফুফে সূত্র থেকে এখনো পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশের হয়ে খেলার আলোচনায় আছেন নরওয়ের আলমাস আলী সম্রাট ও ইংল্যান্ডের লুই ওয়াটসন। তবে লুই ওয়াটসন এখনো পর্যন্ত বাফুফে থেকে দেয়া মেসেজের উত্তর দেননি। তার পজিটিভ উত্তর পেলেই তাকে নিয়ে কাজ শুরু করবে ফুটবল ফেডারেশন। আরেকটা নাম ট্রেভর ইসলামকে নিয়ে অনেক বেশি আলোচনা হলেও সেপ্টেম্বর উইন্ডোতে তার আসার কোনো সুযোগ নেই। সাফে তাকে পাওয়া নিয়েও কোনো আপডেট নেই এখনো পর্যন্ত। তবে ট্রেভর 2027 সালের শুরুর দিক থেকে বাংলাদেশের হয়ে খেলার জন্য অ্যাভেলেবল থাকবেন। সামনে বাংলাদেশ আসিয়ান খেলবে নাকি 4 জাতীয় টুর্নামেন্ট, সেটি এখনও নিশ্চিত নয়। তবে বাংলাদেশ যেটি খেলবে সেখানে জায়ান হাকিমকে পাওয়া হচ্ছে না, সেটা একেবারে নিশ্চিত।
ডি বক্সে আনিসুর রহমান জিকোর পা থেকে তপু বর্মনের কাছে পাস, সেখান থেকে ডিফেন্সিভ মিডে হামজা চৌধুরী, দু পায়ে গিয়ে মাঝ মাঠে সমিত সোম, সেখান থেকে অ্যাটাকিং মিডে জামাল ভুঁইয়া, পজিশন দেখে নিয়ে লেফট উইংয়ে ফারহান আলী ওয়াহিদের পায়ে বল, সেখান থেকে ডিফেন্স চেরা পাসে প্রতিপক্ষের ডি বক্সে জায়ান হাকিমের পায়ে বল, ঠান্ডা মাথায় গোলরক্ষককে ফাঁকে দিয়ে জালে বল, বাংলাদেশের লিড 1-0। এরকম একটা ড্রিম গোল আপনি কল্পনা করতেই পারেন, সেটির জন্য আপনার একটা ড্রিম টিমও প্রয়োজন। চলুন সেই ড্রিম টিমটা বানানো যাক। ডিফেন্সে অভিজ্ঞ তারিক কাজী, শারীরিক সক্ষমতা, গতি এবং রক্ষণ সামলানোর পাশাপাশি আক্রমণে ওঠার সক্ষমতাও আছে তার। সেন্টার ব্যাকে তপু বর্মনের সাথে শাকিল আহাদ তপু, আর বাম প্রান্তে অরিজিন ফুটবলার জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই ফুটবলার ইতিমধ্যেই বাংলাদেশের সিনিয়র দলে খেলেছেন, ফলে জায়ান এখন আর শুধু সম্ভাবনা নন, বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষণ ভাগের গুরুত্বপূর্ণ সম্পদ। শুধু তাই নয়, ওভারল্যাপ করে উপরে ওঠার যোগ্যতাও আছে তার। মাঝ মাঠ হতে পারে ড্রিম টিমের সবচেয়ে বড় শক্তির জায়গা। ডিফেন্সিভ মিডফিল্ডে থাকবেন হামজা চৌধুরী, প্রেসিং, ট্যাকল, বল পুনরুদ্ধার এবং প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার দায়িত্ব থাকবে তার উপর। আর তার সাথে জুটি বেঁধে মাঝ মাঠে দখল রাখবেন জামাল ভুঁইয়া ও সমিত সোম। জামালের অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বল বিতরণের ক্ষমতা, সেই সাথে সমিতের কানাডার অভিজ্ঞতা মাঝ মাঠকে করবে আরও শক্তিশালী। ড্রিম টিমে আক্রমণ ভাগ নিয়ে স্বপ্ন দেখার শুরু। বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আক্রমণ ভাগ, তবে ভবিষ্যতে এটিই হতে পারে সবচেয়ে শক্তির জায়গা। ফারহান আলী ওয়াহিদ ফুলহ্যামের একাডেমি হয়ে মূল দলের প্রাক বাছাইয়েও খেলেছেন। বর্তমানে বোরহামউডের হয়ে শুরুর একাদশের সুযোগ পেয়ে গোল করেছেন, করিয়েছেন, সাথে দুর্দান্ত ড্রিবলিংয়ে মন জয় করেছেন। সেন্টার ফরওয়ার্ডে জায়ান হাকিম, ইংল্যান্ডে বেড়ে ওঠা এই স্ট্রাইকার নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানসফিল্ড টাউনে যুব কাঠামোয় খেলেছেন। প্রায় 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার জায়ান শারীরিকভাবে শক্তিশালী এবং বক্সের ভেতরে কার্যকর একজন ফরওয়ার্ড। আর রাইট উইংয়ে রাকিব হোসেনের গতি আর ক্রস বাংলাদেশের আক্রমণ ভাগের ধার আরও বাড়াবে। সেরা একাদশ তো পাওয়া গেল, কিন্তু সাইড বেঞ্চের কি অবস্থা? শক্তিশালী দলের জন্য শক্তিশালী সাইড বেঞ্চ খুবই গুরুত্বপূর্ণ। সাইড বেঞ্চে আনিসুর রহমান জিকোর বদলি হিসেবে থাকবেন মিতুল মার্মা। সাম্প্রতিক সময়গুলোতে জাতীয় দলের গোলবার তিনিই সামলাচ্ছেন। ডিফেন্সে থাকবেন সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষরা, আর মাঝ মাঠের জন্য মোহাম্মদ ইউসুফ আর সোহেল রানা থাকবেন বিবেচনায়। তবে এখনও বাংলাদেশের হয়ে খেলা নিশ্চিত না হওয়া সুকি ইতোফুসা, লুই ওয়াটসনরা থাকবেন আলোচনায়। আর আক্রমণ ভাগে মুরসালিন, ফাহমিদুল সহ একজন নাম্বার 9 থাকবেন সাইড বেঞ্চে। এই ড্রিম টিম আর সাইড বেঞ্চে জাতীয় দলে খেলা ফুটবলার এবং জাতীয় দলের জন্য নিশ্চিত হওয়া অরিজিনদের নিয়ে করা। নতুন অরিজিন ফুটবলার আসলে পরিবর্তন হবে একাদশ আর সাইড বেঞ্চ। বাংলাদেশ জাতীয় দলের জন্য আশা দেখাচ্ছেন যুব দলের ফুটবলাররাও। সেখানে বড় নাম অনূর্ধ্ব 20 দলের অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, রুনান, ডেকলান সহ বেশ কিছু উদীয়মান ফুটবলার। আসিয়ান কাপ নাকি ঘরের মাঠে চারজাতীয় ফুটবল, সেটি এখনও নিশ্চিত নয়। তবে ঘরের মাঠে সাফ বাংলাদেশের ফুটবলের জন্য হবে নতুন দিগন্ত। সেই দিগন্তের জন্য ড্রিম টিম চিন্তা করাই যায়। আপনিও জানাতে পারেন আপনার পছন্দের দল, যেটি হয়ে উঠবে বাংলাদেশের দল। 2030 সালে না হলেও 2034 সালে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। লাল সবুজের সামনে সেই রোড ম্যাপ তৈরিই আছে। বাংলাদেশকে শুধু ফলো করতে হবে। বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা হতে পারে কাবো ভার্দে। বাংলাদেশ ফুটবল দলের বর্তমান র্যাঙ্কিং 181। যে কাবো ভার্দেকে অনুসরণের কথা বলছি, 2000 সালে তাদের র্যাঙ্কিং ছিল 182। সেখান থেকে কাবো ভার্দের বিশ্বকাপে জায়গা করে নিতে লেগেছে 26 বছর। তাহলে কি বাংলাদেশেরও এতটা সময় লাগবে? একদমই না, কারণ বাংলাদেশের সামনে পথ তৈরি করাই আছে। বাংলাদেশের এত সময় কেন লাগবে না তার আরেকটা উদাহরণ হতে পারে নিউজিল্যান্ড। সবশেষ বিশ্বকাপে 85 র্যাঙ্কিং নিয়ে বিশ্বকাপ খেলেছিল তারা। তার থেকেও কম র্যাঙ্কিং নিয়ে এই মঞ্চে খেলার ইতিহাস আছে। উত্তর কোরিয়া 105 র্যাঙ্কিংয়ের দল হয়েও বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল 2010 সালে। এবার আসা যাক 8 বছরে কিভাবে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নেবে। দুটি পথ বাংলাদেশকে বেছে নিতে হবে, যার একটি বাংলাদেশ ইতিমধ্যে বেছে নিয়েছে। কাবো ভার্দে 26 বছর নয়, বরং মাত্র 10 বছরের পরিকল্পনায় বিশ্বকাপে জায়গা করে নেয়। 2010 সালের পরে তারা মূলত ডায়াসপোরা ফুটবলারদের
খুঁজে বের করতে শুরু করে। 6 লাখ জনগণের দেশ, কিন্তু ইউরোপে তাদের প্রবাসী জনগোষ্ঠীর দেশের জনসংখ্যার চেয়েও বেশি। পর্তুগাল, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও আয়ারল্যান্ডে জন্ম নেওয়া কাবোভার্দীয় বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে ভেড়ায়। অনেকেই ইউরোপের একাডেমিতে বেড়ে ওঠায় তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পেয়েছিলেন। 2013 সালের পর থেকে কাবোভার্দের ফুটবলে আসে টার্নিং পয়েন্ট। আফকন কাপে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে আসা শুরু করে তাদের ফুটবলের সোনালী অধ্যায়। বাংলাদেশ ইতিমধ্যেই এই পথে হাঁটছে। সেই 2013 সালে প্রথম অরিজিন ফুটবলার হিসেবে বাংলাদেশের দলে খেলেন জামাল ভুঁইয়া। এরপর খুব বেশি উন্নতি না হলেও ইতিমধ্যে হামজা, সমিত সোমসহ একাধিক অরিজিন ফুটবলার নিয়ে নিজেদের শক্তির জায়গা জানান দিচ্ছে বাংলাদেশ। কাবোভার্দের জন্য আফকন ছিল বাংলাদেশের সামনে সাফ আর এএফসি। নভেম্বরের সাফ জয় হতে পারে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। তবে আরও একটা পথ, যে পথে এখনো অনেকটা পিছিয়ে বাংলাদেশ। কাবোভার্দে ফিফা ফরওয়ার্ড কর্মসূচির অর্থে একাডেমিক প্রশিক্ষণ কেন্দ্র ও কোচ উন্নয়ন প্রকল্প চালু করেছিল। তরুণ ফুটবলার তৈরির জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মসূচি নিয়েছিল। বাংলাদেশ বয়সভিত্তিক দলে অরিজিন ফুটবলার টানলেও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা, উন্নত কাঠামো আর উন্নত একাডেমিতে অনেক পিছিয়ে। বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে ক্লাব ফুটবলে। বেশিরভাগ ক্লাবেরই নিজস্ব একাডেমি নেই, নিজস্ব হাই ক্লাস অনুশীলন গ্রাউন্ড নেই, আধুনিক জিম নেই, লিগে উন্নত মানের প্রতিদ্বন্দ্বিতা নেই, যা বাংলাদেশকে বছরের পর বছর অন্যদের থেকে পিছিয়ে রাখছে। ফুটবলে উন্নতি করতে হলে, বিশ্বকাপের মঞ্চে যেতে হলে গোটা দেশকে একসাথে মুভ করতে হবে। শুধু একজন কোচ কিংবা অরিজিন ফুটবলার দিয়ে বিশ্বকাপে যাওয়া সম্ভব নয়। ভালো কোচ, ভালো জাতীয় দলের পেছনে উন্নত কাঠামো, উন্নত লিগ, প্রতিদ্বন্দ্বিতা, অরিজিনদের সাথে লোকাল ফুটবলারদের প্রতিযোগিতার জন্য উন্নত ফ্যাসিলিটিস, অবকাঠামোর প্রয়োজন। বাংলাদেশের সামনে রোড ম্যাপ তৈরি আছে, শুধু বাস্তবায়নের অপেক্ষা। সেটি করতে পারলে 2034 বিশ্বকাপ খেলা লাল সবুজের দেশটার জন্য কঠিন হবে না। মিস্টেকের সুযোগ নেই, বল নিজের পায়ে রাখো, ফাস্ট ফুটবল খেলো। বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ থমাস ডুলির বার্তাটা এমনই। ডিফেন্সিভ আর কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলা বাংলাদেশ কিভাবে এই দর্শনের সাথে মানিয়ে নেবে, কতটুকু মানিয়ে নিতে পারবে, সেটি একটু দেখার চেষ্টা করব। চলে যাব ডুলির অধীনে বাংলাদেশের খেলা প্রথম ম্যাচ সান মারিনোতে। ম্যাচের প্রথম মিনিটেই আগ্রাসী ফুটবলের আভাস দিয়েছিল বাংলাদেশ। কোচের বার্তাটা তেমনই ছিল, এবং যখনই বল লাল সবুজের পায়ে গেছে তখনই ব্যাক পাস না করে আক্রমণে ওঠার চেষ্টা করেছে জামালরা। এই পজিটিভ অ্যাপ্রোচটাই বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবলকে। এই ছবিটা দেখুন, ম্যাচের তখন সবে মাত্র 10 মিনিট। প্রতিপক্ষের অর্ধে বাংলাদেশের 7 ফুটবলার। হাভিয়ার কাবরেরার অধীনে অন্তত এতটা উপরে উঠে খেলতে দেখা যায়নি বাংলাদেশকে। পরের ছবিটা দেখুন, এক পাশ কেন্দ্রিক ফুটবল নয়, মাঝ মাঠ দখলে রেখে খেলার চেষ্টা করছে বাংলাদেশ। নিজেদের পায়ে যখন বল, তখনই অনেকটা উপরে উঠে আসছে ডিফেন্স লাইন। মাঝ মাঠের সাথে দূরত্ব কমানো আর নিজেদের মধ্যে বল আদান প্রদানে যেটি সবচেয়ে বেশি কার্যকর। পরের ছবিটাতে প্রতিপক্ষের ডিবক্স ঘিরে বাংলাদেশের 7 ফুটবলার। ডিবক্সের মধ্যে 3 জন ফুটবলার। একটা সময় ছিল উইং থেকে ক্রস আসতো বা বক্সে দেওয়ার জন্য ফুটবলার খোঁজা হতো, কিন্তু ডি বক্সের মধ্যে সাপোর্ট খুঁজে পাওয়া যেত না। পরের ছবিতে এক তপু বর্মন ছাড়া 9 ফুটবলারই প্রতিপক্ষের অর্ধে। গোলের ক্ষুধা, আক্রমণাত্মক ফুটবলের মানসিকতা, প্রতিপক্ষকে চাপে রাখা, এ সবই বলে যায় এই ছবি। তবে সমস্যাও আছে। এই অবস্থায় প্রতিপক্ষ বল উইন করতে পারলে দ্রুত নিচে নেমে আসার সক্ষমতাও থাকতে হবে বাংলাদেশকে। যখন উইংয়ে বল যাচ্ছিল তখন ডি বক্সে এক ঝাঁক ফুটবলার অবস্থান নিচ্ছিলেন, এবং সেটির সুফলও কিন্তু বাংলাদেশ দ্রুতই পেয়েছিল। ডি বক্সের মধ্যে লাল জার্সির 5 ফুটবলার থাকায় মার্কিংয়ে সমস্যায় পড়েছিল সান মারিনো। এই যে ডি বক্সে ওভারলোডের ব্যাপারটা, সেটি থমাস ডুলির মুন্সিয়ালা। আবার যখন সান মারিনো বল উইন করছে তখন একসাথে নিচে নামছে ডিফেন্ডাররা। এই যে ওভারল্যাপ করে উপরে ওঠা, আবার দ্রুত নিচে নেমে আসা, এটাই আধুনিক ফুটবল। এই আধুনিক ফুটবলেই বাংলাদেশকে বদলে দিতে চান নতুন কোচ থমাস ডুলি। থমাস ডুলি দলকে ওয়ান টাচে খেলাতে চান, সেটির আভাস সান মারিনো ম্যাচেই পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, গ্যাপ তৈরি করা, চান্স ক্রিয়েট করা, পজিটিভ অ্যাপ্রোচ সবে দেখা গিয়েছিল সান মারিনো ম্যাচে। একজন ভালো কোচ যে গোটা দেশের ফুটবলের চিত্র বদলে দিতে পারেন, সেটার উদাহরণ আছে ভুরি ভুরি। তবে বাংলাদেশের
প্রেক্ষাপটে থমাস ডুলি বদলে দিতে পারেন জাতীয় দলকে। এক ম্যাচ দিয়ে আসলে জাজ করা সম্ভব নয়, জাজ করা উচিত নয়। তবে যে পজিটিভ অ্যাপ্রোচ ডুলি দেখিয়েছেন, ফুটবলারদের মধ্যে যে পজিটিভ অ্যাপ্রোচ ডুলি সেট করাতে চাচ্ছেন, সেটি বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে পারে। থমাস ডুলি সামনে কি করবেন, সামনে কি হতে যাচ্ছে, সেটি হয়তো আমরা ভবিষ্যতে দেখতে পাবো। তবে সান মারিনোর বিপক্ষে একটি ভিন্ন বাংলাদেশকে দেখা গিয়েছে, যে বাংলাদেশ আগে এরকম আক্রমণাত্মক আগ্রাসী ফুটবল খেলেনি। থমাস ডুলি যেটা চান, পজিটিভ মাইন্ডসেট, আগ্রাসী ফুটবল, অ্যাটাকিং ফুটবল, নিজের পায়ে বল রাখো, স্পেনের মতো 1-to-1 টাচে ফুটবল খেলো, ফ্রান্সের মতো গতিবিন্যাস করো এবং আর্জেন্টিনার মতো কামব্যাকের মানসিকতা রাখো। মামুনুর রশিদ, স্টার প্লে।